হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন এই চ্যাপ্টারে 28 পৃষ্ঠা আলোচনা করব, অর্থাৎ পরমাণু এবং পারমাণবিক মডেল ধারণার উৎপত্তি ও বিকাশ। সো তোমরা যারা আমার এই আগের ভিডিওটা দেখো নাই, সো ওই ভিডিওটা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, কারণ ধারাবাহিকভাবে দেখলে তোমরা অনেক ডিটেলস বুঝতে পারবে। আমি অনেক বেসিক সহ আলোচনা করি। সো চলো শুরু করি আমরা। তো দেখো, আমরা যে পরমাণুর গঠন সম্পর্কে জেনে আসছি এর আগের ভিডিওতে, অর্থাৎ এর আগের টপিকটাতে, ঠিক আছে। এখন আমরা বেসিক্যালি দেখব যে পরমাণুর যে মডেল ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা, বা এটার উৎপত্তি কোথা থেকে বা এটা ধারণাটা কি, এই সম্পর্কে ডিটেলস আমরা জানব। তো চলো শুরু করি। আমরা কিন্তু এখন সবাই জানি বা সবাই জানো যে প্রত্যেক পদার্থই অত্যন্ত ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এর মানে এই মহাবিশ্বের যত পদার্থই আছে না কেন, সবগুলাই অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আর ওই ক্ষুদ্র কণাগুলোকেই বলা হয় পরমাণু। অতীত এই ক্ষুদ্র কণা সম্পর্কে বিজ্ঞানী দার্শনিক তাদের বিভিন্ন মতামত দিয়েছেন। তার মানে এই ক্ষুদ্র কণা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী দার্শনিক অনেক মতবাদ দিয়ে গেছেন, অনেক ধারণা দিয়ে গেছেন। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে লিউসিপাস, নামগুলো একটু মনে রাখবা, ও ডেমোক্রিটাস বলেছিলেন যে প্রতিটি পদার্থই নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তাদের মতে এসব কণা অবিভাজ্য, যাদেরকে আর পুনরায় ভাঙা যায় না। ডেমোক্রিটাস এসব ক্ষুদ্র কণার নাম দেন অ্যাটম। ভাইয়া এইখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা, এইটা তোমাকে বুঝতে হবে। এর মানে কি ভাইয়া, একটু খেয়াল করো। লিউসিপাস এবং ডেমোক্রিটাস দুজন দার্শনিক রসায়ন বিজ্ঞানী, তারা বলছে যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, কিন্তু এই কণাগুলোকে আর ভাঙা যায় না, এই কণাগুলোকে আর অবিভাজ্য করা যায় না। এই অবিভাজ্য মানে কি জানো ভাইয়া? অবিভাজ্য মানে যেগুলোকে আর ভাগ করা যায় না। তার মানে পরমাণুকে আর ভাগ করা যায় না বা ভাঙা যায় না। এটা কে বলছে? লিউসিপাস এবং ডেমোক্রিটাস বলে গেছে, ঠিক আছে। তারপর দেখি কি বলছে, আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেগুলোকে আর ভাঙা যায় না, ডেমোক্রিটাস বলছে ওইগুলার নাম দেন কি সে অ্যাটম। অ্যাটম মানে কি? পরমাণু। অ্যাটম শব্দটি এসেছে গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ, অ্যাটোমোস, অর্থাৎ অ্যাটোমোস থেকে, যার অর্থ অবিভাজ্য। তার মানে অ্যাটম শব্দটা আসছে কই থেকে? অ্যাটোমোস থেকে। এটা একটা গ্রিক শব্দ, এর অর্থ অবিভাজ্য, যেটাকে আর ভাঙা যায় না। তো দেখো, বেসিক্যালি এই মডেল দেওয়ার সময় বিভিন্ন দার্শনিক এবং বিভিন্ন বিজ্ঞানী এক এক মতবাদ দিয়ে গেছেন। দিন শেষে বা অ্যাট দ্য ইন্ড কার্ডটা ঠিক, এটা আমরা এখান থেকে বুঝতে পারবো আসলে পরমাণু সম্পর্কে যে অনেক মতবাদ আসে, এখানে কার্ডটা সঠিক। এই ডেমোক্রিটাস যে বলছে যে আর ভাঙা যায় না, এটা কিন্তু সঠিক না, ভাঙা যায়, ঠিক আছে। আমরা এখন সামনে এগুলো দেখবো, জাস্ট মন দিয়ে কথাগুলো শোনো। আশা করি বেসিকটা অনেক স্ট্রং হয়ে যাবে এবং কথাগুলো খুব ভালো করে বুঝতে পারবা এই টপিক সম্পর্কে। আর যারা ভাইয়া তোমার আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ সাবস্ক্রাইব করলে তোমার ভিডিও করা উৎসাহ পাওয়া যায়। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো, কোন স্কুলে পড়ো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো চলো তারপর শুরু করি। তার সমসাময়িক দুজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল, এইখানে একটা কথা বুঝো, সমসাময়িক মানে তাদের যুগে বা তাদের সময়কালে, যেমন ডেমোক্রিটাসের সময়কালে আরও দুইজন দার্শনিক ছিল, একজনের নাম প্লেটো, আরেকজনের নাম অ্যারিস্টটল। ভিন্ন মতবাদ উপস্থাপন করেন। তার মানে তারা যে মতবাদটা দিছিল যে আর ভাঙা যায় না পরমাণুকে, তার বিপরীত ধর্মী, তার বিপরীত দিকে অবস্থান করেন কে? প্লেটো এবং অ্যারিস্টটল। ওকে, অ্যারিস্টটলের মতে যে কোনো পদার্থই আগুন, মাটি, বাতাস ও পানি, এই 4টি উপাদানের সমন্বয়ে গঠিত এবং তাদেরকে ইচ্ছা মতো ভাগ করা যায়। তার মানে এখানে অ্যারিস্টটল কি বললো? অ্যারিস্টটল বলল যে প্রত্যেকটা পদার্থই আগুন, পানি, মাটি এবং তোমার বাতাস, এই 4টা পদার্থের সমন্বয়ে গঠিত। দ্যাটস ওয়াই এগুলাকে যত ইচ্ছা ভাঙা যায়। কিন্তু তারা সেই ধারণা প্রমাণের জন্য কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা করার কথা বিবেচনা করেননি। এখন দেখো, বিজ্ঞান বেসিক্যালি কি? বিজ্ঞান কোনো একটা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা এবং পরীক্ষা নিরীক্ষা করে প্রাপ্ত ফলাফল প্রকাশ করা। কিন্তু অ্যারিস্টটল কী করলো? সে বলে গেল যে ভাঙা যায়, বাট সে কোনো পরীক্ষা নিরীক্ষা করে নাই এবং তার সাপেক্ষে কোনো যুক্তি দেয় নাই, কোনো প্রমাণ রাখে নাই, ঠিক আছে। এটা কিন্তু অ্যারিস্টটল করে নাই। 18 এবং 19 শতাব্দীতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পারমাণবিক মডেল সাহায্যে পরমাণুর গঠন বর্ণনা করার চেষ্টা করেন। এসব মডেলে যেমন সঠিক দিক আছে, আবার কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার মানে কি ভাইয়া, অনেক বিজ্ঞানী পরমাণু মডেল সম্পর্কে অনেক মতবাদ দিয়ে গেছেন। এই মতবাদগুলোর মধ্যে
কিছু সঠিক দিকও ছিল এবং কিছু সীমাবদ্ধতা, অর্থাৎ সীমাবদ্ধতা মানে কিছু ভুল ছিল, ঠিক আছে। সেগুলোর বর্তমান আধুনিক পারমাণবিক মডেল গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা যে পারমাণবিক মডেল জানি, একটা পরমাণুর বর্তমান যে মডেলটা জানি, এই বর্তমান মডেল জানার পেছনে ওই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক একজনে যে এক এক মতবাদ দিছিল, ওগুলোর উপর বেস করে এখন আধুনিক পারমাণবিক মডেলটা কি হয়, প্রতিষ্ঠিত হয়। এখন আমরা আধুনিক পারমাণবিক মডেল সম্পর্কে জানবো। প্রথমত ভাইয়া আরেকটু আমি তোমাদের বলতেছি, প্রথমে কি ছিল, দুজন দার্শনিক ছিল। কে? একজন হচ্ছে লিউসিপাস, আরেকজন হচ্ছে ডেমোক্রিটাস। তারা বলছিল যে ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আর ভাঙা যায় না, ঠিক আছে। তাদের নাম দেন অ্যাটম, যেগুলো অবিভাজ্য। কিন্তু তার সমসাময়িক আরও দুজন ছিল, প্লেটো এবং অ্যারিস্টটল। বাট তারা বলছিল ভাঙা যায়, বাট এর বিপক্ষে কোনো কি করে নাই, পরীক্ষা নিরীক্ষা করে নাই। এরপরে আরও এটার উপর বেস করে আরও অনেক বিজ্ঞানী অনেক মডেল এর মতামত দিয়েছিলেন, বাট ওগুলাও কি খুব একটা ভিত্তি ছিল না, কিছু ভুল ছিল, কিছু সঠিক ছিল। ওগুলার উপর বেস করে এখন যে বর্তমান আমরা পারমাণবিক মডেল সম্পর্কে জানি, এগুলা কি হয়, প্রতিষ্ঠিত হয়। তো দেখি ভাই এখন বর্তমান যে আধুনিক পারমাণবিক মডেল, এটা বেসিক্যালি কি, দেখো পারমাণবিক মডেল গঠনের পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য বিজ্ঞানী হলেন জন ডাল্টন। ইনি একজন হচ্ছে রসায়ন বিজ্ঞানী, ঠিক আছে। এই পারমাণবিক মডেল গঠনের পিছনে যার উল্লেখযোগ্য ভূমিকা আছে। তারপর আরেকজন বিজ্ঞানী জে থমসন এবং আর্নেস্ট রাদারফোর্ড এবং নিলস বোর। ভাইয়া এই চারজন বিজ্ঞানীর কথা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। যদি এই পরমাণু মডেল সম্পর্কে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেন, তারা হচ্ছে কে? জন ডাল্টন, তারপর জে থমসন এবং আর্নেস্ট রাদারফোর্ড এবং নিলস বোর। এই চারজন কি করে, পরীক্ষামূলক প্রমাণের উপর ভিত্তি করে 1803 সালে, ভাই সালটা মনে রাখতে হবে, সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বলেছিলেন যে মৌলের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, যাকে পুনরায় বিভাজিত করা যায় না। আমরা এখন জানি পরমাণু পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা নয়, এই পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকে ভাগ করা যায়। পরমাণুর আসলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামক ছোটো ছোটো কণা দ্বারা গঠিত। ভাইয়া এখানে বুঝতে হবে, দেখো 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বলছিল যে পরমাণু ক্ষুদ্র একটা কণা, এটাকে আর বিভাজ্য করা যায় না, এটাকে আর বিভাজিত করা যায় না, অর্থাৎ ভাঙা যায় না। বাট আমরা কিন্তু এখন জানি যে পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে কি পাই আমরা? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, তিনটা মৌলিক কণিকা পাই। তাহলে ভাইয়া জন ডাল্টনের কথাও কি ছিল, ভুল ছিল। সো ভাইয়া নেক্সট আমরা দেখি কি বলছে। ডাল্টনের মডেলের সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে সময়ের জন্য বিজ্ঞানীরা বিকল্প মডেল প্রস্তাব করেছিলেন। এগুলোর মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হলো রাদারফোর্ডের এবং ভোরের পরমাণু মডেল। তার মানে ভাইয়া এই নাম দুটো তোমাকে মনে রাখতেই হবে। এই পরবর্তীতে সমস্ত তোমার জল্পনা কল্পনা বা হচ্ছে সমস্ত সীমাবদ্ধতা দূর করে দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে রাদারফোর্ড আর একজন হচ্ছে বোর, ঠিক আছে, নিলস বোর। এই দুইজন বিজ্ঞানী নতুন একটা পরমাণু মডেল উপস্থাপন করেন, যেটা কি আমরা আধুনিক পরমাণু মডেল বলা হয়, যেটা আমরা এখন কি ফলো করি। রাদারফোর্ড এবং তার সহকর্মীরা সঠিক পারমাণবিক গঠন জানার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন। পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাদারফোর্ড এই সিদ্ধান্ত পৌঁছেন যে সম্পূর্ণ ধনাত্মক চার্জ এবং ভর পরমাণুর কেন্দ্রে একটি অতি ক্ষুদ্র জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, একে নিউক্লিয়াস বলে। তার মানে ভাইয়া একটা পরমাণুর, ঠিক আছে, এটা যদি একটা পরমাণু হয়, এই পরমাণুর কেন্দ্রে কি থাকে, ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে এবং কি থাকে, নিউট্রন থাকে। এই দুইটা কি থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে, এটা বিজ্ঞানী রাদারফোর্ড বলছে। আচ্ছা, এই ক্ষুদ্র জায়গা এবং এই জায়গাটার নাম কি ভাইয়া, এইটাই হচ্ছে কি ভাইয়া, নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা দেখি নেক্সট কি বলছে। তিনি আরও বলেন যে পরমাণু অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা এবং কেন্দ্রে ধনাত্মক চার্জের চারদিকে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য। এর মানে হচ্ছে কেন্দ্রের ভিতরে কী থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, এবং এই কেন্দ্রের বাইরে তোমার যে কক্ষপথগুলো থাকে, এগুলোকে কক্ষপথ বা শক্তিস্তর বলা হয়। এই কক্ষপথে ইলেকট্রন থাকে ভাইয়া, ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং যার ভর অতি নগণ্য, ভর নাই বললেই চলে। এটা কিন্তু হচ্ছে পরমাণুর গঠন যখন আমি পড়াইছি ডিটেলস তোমাদের বলছিলাম, ঠিক আছে। আচ্ছা আগের ভিডিওটা অবশ্যই এটা শেষ করে দেখে আসবা, আমি হচ্ছে ডেসক্রিপশন বক্স এবং হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, ইলেকট্রনের এইভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতের সূর্যের চারদিকে গ্রহগুলোর ঘূর্ণমান অবস্থার সাথে তুলনা করেন। ইলেকট্রন যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, ঠিক সিমিলার ওয়েতে সৌরজগতের বা সূর্যের চারদিকে তোমার যে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো ঘুরে, ওইটার সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেনি। এখন রাদারফোর্ড এই নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোর নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিয়ে যায়নি। এটা ছিল তার কি সীমাবদ্ধতা বা তার ভুল, বা এটা সে পারে নাই। পরবর্তীতে কালে 1913 সালে বিজ্ঞানী ভোর
ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণাসমূহের ঘূর্ণনের নির্দিষ্ট কক্ষপথে ধারণা প্রদান করেন। তার মানে ভাইয়া এই যে একটা কক্ষপথ এগুলা নির্দিষ্ট ধারণা কে দিয়ে যান? বিজ্ঞানী নিলস বোর। এটাকে কি বলা হয় ভাই? প্রথম কক্ষপথ বলা হয়, এটাকে দ্বিতীয় কক্ষপথ বলা হয়, এবং আরেকটা যদি কক্ষপথ থাকতো এটাকে তৃতীয় কক্ষপথ, এবং যদি এরকম আরেকটা কক্ষপথ থাকতো মানে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ঠিক আছে, এগুলা কি নির্দিষ্ট ধারণা দিয়ে গেছিলো যে এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ এবং এটা চতুর্থ কক্ষপথ। কে এই ধারণা দিয়ে গেছে? এটা হচ্ছে বিজ্ঞানী নিলস বোর এই ধারণা দিয়ে গেছেন। উপরে আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পরমাণুকে ভাঙা যায়। তার মানে ভাইয়া পরমাণুকে ভাঙা যায়, এবং পরমাণুকে ভাঙলে আমরা 3টা কণা পাই, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তার মানে ভাইয়া এই যে এটা যদি একটা পরমাণু হয়, এর কেন্দ্রে এই যে এটাকে বলা হয় কি ভাইয়া? নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের চারিদিকে যে এই কক্ষগুলো ঘুরতেছে, বা নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরে, ওইগুলোকে বলা হয় কক্ষপথ বা শক্তি স্তর। দেখো এগুলোই বলা হয়েছে। অধিকাংশ ভিতরেই এবং নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন থাকে। তার মানে ভাইয়া এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ ভাইয়া, ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর নিউট্রন হচ্ছে কি? চার্জ শূন্য। আমি পরমাণু গঠন যখন আলোচনা করছি এর হচ্ছে পার্ট 1-এ হচ্ছে অর্থাৎ 27 পৃষ্ঠাতে ডিপলি বোঝাইছি যে বেসিক্যালি এই জিনিসগুলো কি। সো ভাইয়া পরমাণুর চার্জ হচ্ছে, প্রোটনের চার্জ পজিটিভ থাকে কোথায়? নিউক্লিয়াসে, এবং নিউট্রনের চার্জ কি? চার্জবিহীন, চার্জ শূন্য, চার্জ নেই, এটাও থাকে কোথায়? নিউক্লিয়াসে। ওকে, দেখো পরমাণু অধিকাংশ ভরই পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে। এই কথাটা ভাইয়া বুঝতে হবে। একটু চিন্তা করো তো ভাইয়া, একটা পরমাণু বেসিক্যালি গঠিত হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা। ভালো করে বুঝো। এখন ইলেকট্রনের ভর নাই বললেই চলে, অতি নগণ্য, নাই। ধরো এইখানে প্রোটন এবং নিউট্রনের ভরের থেকে ইলেকট্রনের ভরের থেকে প্রোটন এবং নিউট্রনের ভর তোমার হচ্ছে 1000 গুণ বেশি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 1000 গুণ বেশি বলতে এটা হচ্ছে তোমার 2000 গুণ বেশি, ঠিক আছে। 2000 গুণ বেশি ইলেকট্রনের ভরের থেকে প্রোটন এবং নিউট্রনের ভর হচ্ছে 2000 গুণ বেশি। ইলেকট্রনের ভর নাই, তাহলে আমাকে বলো তো একটা পরমাণু তো 3টা মৌলিক পদার্থ নিয়ে গঠিত হয়, তার মধ্যে এটার ভর যদি না থাকে তাহলে এই 2টার ভর যাই হবে সেটাই কি পরমাণুর ভর হবে না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একটা পরমাণুর ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভর। ইভেন আরেকটা কথা আমরা বলতে পারি ভাইয়া, এই প্রোটন এবং নিউট্রন কই থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে, অর্থাৎ নিউক্লিয়াসে থাকে। তার মানে এইখান থেকে আমরা এটা বলতে পারি না একটা পরমাণুর নিউক্লিয়াসের ভরই হচ্ছে কি টোটাল পরমাণুর ভর, কারণ একটা পরমাণু 3টা মৌলিক কণা নিয়ে গঠিত, এবং এই 3টা মৌলিক কণার মধ্যে প্রোটন এবং নিউট্রনের ভর থাকে আছে, ইলেকট্রনের ভর নাই। সো প্রোটন এবং নিউট্রনের ভরই কি একটা পরমাণুর ভর। আচ্ছা, এখন দেখো নিউক্লিয়াসের পরমাণু ব্যাসার্ধ থেকে প্রায় 1,00,000 গুণ ছোটো বলেই ইলেকট্রন সমূহ এবং নিউক্লিয়াসের মাঝামাঝি সমস্ত জায়গায় খালি থাকে। আসলে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে। তার মানে ভাইয়া দেখো একটা পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে। এই যে জায়গা ফাঁকা, এই যে এগুলো হচ্ছে ফাঁকা জায়গা, ঠিক আছে। একটা পরমাণুর অধিকাংশ জায়গায় কি থাকে? ফাঁকা থাকে। এখন ভাইয়া আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বেসিক্যালি কি। তোমরা ইতিমধ্যে পরমাণু গঠন সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো, তবে পরমাণু গঠন ভালোভাবে বুঝতে হলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে তোমাদের জানা থাকতে হবে। তো ভাইয়া চলো ডিটেলস আমরা আলোচনা করি। পারমাণবিক সংখ্যা বেসিক্যালি হচ্ছে জাস্ট কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন সংখ্যা থাকে, ভাইয়া ভালো করে বুঝো, কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন সংখ্যা থাকে তাকেই ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলা হয়। তার মানে ভাইয়া প্রোটন সংখ্যাকে কী বলা হয়? পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। এর মানে হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ঠিক পারমাণবিক সংখ্যা ততটিই থাকে, এবং পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। দেখো কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা মোট প্রোটন সংখ্যাই হলো ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা, যাকে ইংরেজি অক্ষর জেড দ্বারা প্রকাশ করা হয়। তোমাকে কিন্তু বোঝানো হয়েছে একই মৌলের বিভিন্ন পরমাণুর সমান সংখ্যক প্রোটন থাকে, ফলে পারমাণবিক সংখ্যা একই হয়। তার মানে একই মৌলের বিভিন্ন পরমাণুর সমান সংখ্যক প্রোটন থাকে। তার মানে একটা মৌলের পরমাণুতে সমান সংখ্যক প্রোটন থাকে, যার ফলে আমরা কি বলতে পারি? পারমাণবিক সংখ্যা কী থাকে? সমান থাকে। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো মৌলের নিউক্লিয়াসের যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই কি পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কি সমান।
ঠিক আছে। যেমন ভাইয়া দেখো এই সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 11। এর মানে হচ্ছে এর যে কেন্দ্র আছে সোডিয়ামের হচ্ছে যে পরমাণুর কেন্দ্র আছে, এই পরমাণুর কেন্দ্রে হচ্ছে প্রোটন সংখ্যা থাকে কত, 11টা, ঠিক আছে। এই জন্য এর পারমাণবিক সংখ্যা কত, 11, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বিভিন্ন মৌলের পরমাণু সমূহের পারমাণবিক সংখ্যা ভিন্ন, এর কারণে একটি মৌল থেকে অন্য মৌলকে আলাদা করা যায়। তার মানে ভাইয়া দেখো আমরা কিন্তু জানি এক একটা মৌলের পারমাণবিক সংখ্যা কি এক এক রকম। যেমন ভাইয়া হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1, তারপর হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2, তারপর হচ্ছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 3, সিমিলার হয়তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, তারপর ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 12। এই দেখো ভাইয়া যেহেতু বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা বিভিন্ন থাকে, এই জন্য আমরা কী করতে পারি, মৌলগুলোকে আলাদা করতে পারি। আচ্ছা, উদাহরণস্বরূপ দেখো বলা যায় হাইড্রোজেনের পরমাণুতে শুধু একটি প্রোটন থাকায় তার পারমাণবিক সংখ্যা হলো 1। তার মানে দেখো ভাইয়া হাইড্রোজেনের যে পরমাণুটা, এই পরমাণুর নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন সংখ্যা থাকে, এই জন্য কি বলা যায়, এই জন্য বলা যায় হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও কত, 1। কারণ আমরা জানি কোনো মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ওইটি হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন থাকায় তার পারমাণবিক সংখ্যা 8। সিমিলার হয়তো ভাইয়া অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে 8, যার ফলে অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 8। যেহেতু প্রত্যেক পরমাণুতে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে, সুতরাং আমরা বলতে পারি হাইড্রোজেন পরমাণুতে একটি এবং অক্সিজেন পরমাণুতে 8টি ইলেকট্রন রয়েছে। এখন ভাইয়া এইখানে তোমাকে যেটা মনে রাখতে হবে, কোনো মৌলের যতগুলো প্রোটন সংখ্যা থাকে ঠিক ততগুলোই পারমাণবিক সংখ্যা এবং ঠিক ততগুলোই কি ইলেকট্রন সংখ্যা। আমরা কিন্তু আগের পার্টে শিখে আসছি যে যতগুলো একটা পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ঠিক ততগুলোই কি ইলেকট্রন সংখ্যা থাকে, ঠিক আছে। আবার এখান থেকে আমরা কি জানলাম যে কোনো মৌলের পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ঠিক তত ওটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে ভাই এখান থেকে আমরা বলতে পারি না যতগুলো প্রোটন সংখ্যা ঠিক ততগুলোই পারমাণবিক সংখ্যা এবং যতগুলো পারমাণবিক সংখ্যা ঠিক ততগুলোই কি ইলেকট্রন সংখ্যা। তাহলে ভাইয়া যেহেতু অক্সিজেন, এই অক্সিজেনের পরমাণুর কেন্দ্রে 8টা কি থাকে, 8টা প্রোটন থাকে, তার মানে ভাইয়া আমি এখান থেকে কি বলতে পারি যে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত, অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে কত, 8। সিমিলার হতে অক্সিজেনের প্রোটন সংখ্যা যেহেতু 8, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হবে 8। পারমাণবিক সংখ্যা যদি জেড দ্বারা প্রকাশ করা হয়, সিমিলার হতে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত হবে, 8। এটা কিন্তু আমরা জানি আসছি যে কোনো মৌলের যতগুলো প্রোটন সংখ্যা থাকে ঠিক ততগুলাই কি পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এখন ভাইয়া একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা থেকে কি ওই পরমাণু কয়টি নিউট্রন আছে সেটা জানা সম্ভব? উত্তর হচ্ছে না। একটা মৌলের পরমাণুতে কতগুলো প্রোটন আছে ওইখান থেকে আমরা কি জানতে পারবো না, ওইখান থেকে আমরা নিউট্রন সংখ্যা জানতে পারবো না। এই নিউট্রন সংখ্যা জানার জন্য আমাদের আরেকটা সংখ্যা লাগবে, যার নাম হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে। এই সম্পর্কে আমরা এরপরেই পৃষ্ঠা আলোচনা করব। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা থেকে সেই পরমাণুর কয়টি নিউট্রন আছে তা জানা সম্ভব নয়। কোনো পরমাণুতে কয়টি নিউট্রন আছে সেটি জানার জন্য পরমাণুর পারমাণবিক সংখ্যার পাশাপাশি ভর সংখ্যা জানতে হবে ভাইয়া, যেটা আমি তোমাকে মাত্র বললাম যে কোনো মৌলের নিউট্রন বা কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা জানা থাকলেও আমরা যদি নিউট্রন সংখ্যা সম্পর্কে জানতে চাই তাহলে ভাইয়া আমাদের কি লাগবে, ভর সংখ্যা লাগবে। কারণ ভাইয়া আমরা জানি যে একটা পরমাণু বেসিক্যালি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে জানলাম, প্রোটন সংখ্যা বের করতে জানলাম, আমাদের এখন জানতে হবে কি নিউট্রন সংখ্যা বের করা। কারণ ইলেকট্রন সংখ্যা আমি আরেকবার রিপিট করি, কোনো মৌলের পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ঠিক সিমিলার হতে ওটার পারমাণবিক সংখ্যাও তত, অর্থাৎ জেড সংখ্যাও তত, ইভেন ওটার ইলেকট্রন সংখ্যাও তত। তাহলে ভাইয়া আমরা যদি প্রোটন সংখ্যা জানি, ভাইয়া একটু ভালো করে বুঝো, মন দিয়ে বুঝো, আমরা যদি ভাইয়া প্রোটন সংখ্যাটা জানি কোনো একটা মৌলের, হ্যাঁ, তাহলে আমরা কি ওইখান থেকে ইলেকট্রন সংখ্যা বলতে পারবো না? পারবো, কারণ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা একই। সো প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা একই। সো আমরা যদি প্রোটন সংখ্যা সম্পর্কে জানি ইলেকট্রন সংখ্যা সম্পর্কেও জানবো। এবং আমরা যদি প্রোটন সংখ্যা সম্পর্কেও জানি তাহলে আমরা কি পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড সংখ্যা সম্পর্কে জানতে পারবো। কারণ কোনো মৌলের যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই কি থাকে, পারমাণবিক সংখ্যা থাকে ভাইয়া। এখন আমাদের জানতে হবে নিউট্রন সংখ্যা। এখন এই নিউট্রন সংখ্যা জানার জন্য ভাইয়া তোমাকে জানতে হবে ভর সংখ্যা। দেখো এখন আমরা ভর সংখ্যা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। কোনো পরমাণুর ভর সংখ্যা হলো ওই পরমাণুর মোট প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলের সমান, যাকে ইংরেজিতে এ দ্বারা প্রকাশ করা হয়। ভাইয়া এখন তোমাকে যেটা জানতে হবে ভর সংখ্যা, আমরা জানি ভাইয়া পারমাণবিক ভর সংখ্যা,
হ্যাঁ, পারমাণবিক সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়, আর ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, এই ভর সংখ্যা সমান সমান কি জানো ভাইয়া? কোনো মৌলের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। তার আমরা কী বলতে পারি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলই কি ভাইয়া? যোগফলই হচ্ছে কি? ভর সংখ্যা। হ্যাঁ, তাহলে ভাইয়া তুমি এখান থেকে একটু চিন্তা করো, ভর সংখ্যা যদি প্রোটন আর নিউট্রনের যোগফল হয়, তাহলে এখান থেকে ভাই আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো না? অবশ্যই পারবো। কীভাবে? আমরা এই প্রোটন প্লাস নিউট্রনটাকে বাম পাশে নিয়ে আসলাম, ভর সংখ্যাকে আমরা ডান পাশে দিয়ে দিলাম। আমরা কার মান বার করবো ভাইয়া? নিউট্রন সংখ্যার। সো নিউট্রন সংখ্যাকে আমরা রাখলাম বাম পাশে। এখন এই প্রোটন সংখ্যাটা কী আছে? প্লাস আছে, সমানের উপরে গেলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, এ মাইনাস পি। অর্থাৎ আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেই, তাহলে কি আমরা নিউট্রন সংখ্যা পাবো। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি তোমার হচ্ছে ধরো কোনো একটা পরমাণুর তোমার হচ্ছে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা কী করতে পারবো? নিউট্রন সংখ্যাটা বের করতে পারবো। আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে কী চলে আসবে? নিউট্রন সংখ্যা চলে আসবে। আশা করি বুঝতে পারছো। তো ধরো আমরা যদি একটা প্র্যাকটিস করি, ধরো সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামের ভর সংখ্যা 23 এবং প্রোটন সংখ্যা 11, তাহলে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত? তাহলে ভাই এটা বের করতে পারবো না। আমরা জানি নিউট্রন সংখ্যা সমান সমান, এই যে ভাইয়া কই থেকে আসে আমি কিন্তু বের করে দেখাইছি। ঠিক আছে, তাহলে আমরা জানি নিউট্রন সংখ্যা সমান সমান এ মাইনাস পি। এ হচ্ছে কি ভাইয়া? ভর সংখ্যা। এ হচ্ছে ভাইয়া ভর সংখ্যা, আর পি হচ্ছে ভাইয়া কি? প্রোটন সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যা। ঠিক আছে, সো আমরা এখন এখান থেকে কী করতে পারবো? ভর সংখ্যা দেওয়া আছে 23 মাইনাস আর প্রোটন সংখ্যা দেওয়া আছে 11, তাহলে আলটিমেটলি কত? 12। সো এই সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? 12। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখি কি বলছে। উদাহরণস্বরূপ বলা যায় কার্বন পরমাণুতে 6টি প্রোটন ও 6টি নিউট্রন রয়েছে, কাজে কার্বনের ভর সংখ্যা কত? এই সমান সমান 12। এর মানে ভাইয়া এই যে দেখো, আমরা কিন্তু ভর সংখ্যা সমান সমান কী জানি? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল। তাহলে এখানে কিন্তু দেওয়া আছে যে কার্বন পরমাণুতে 6টি প্রোটন, তার মানে কি ভাইয়া? এই সমান সমান আমরা জানি কি? এই সমান সমান পি প্লাস এন অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন। তাহলে কার্বনের কী দেওয়া আছে ভাইয়া? প্রোটন সংখ্যা 6 দেওয়া আছে, ইভেন এবং কী দেওয়া আছে? নিউট্রন সংখ্যা 6 দেওয়া আছে, সো 12। তার মানে কার্বনের ভর সংখ্যা কত? এই সমান সমান 12। আচ্ছা, এরপর দেখো, একই মৌলের পরমাণুসমূহের প্রোটন সংখ্যা একই থাকলে নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে। অন্যদিকে একটি ইলেকট্রনের ভর খুবই নগণ্য, কাজেই একটি পরমাণুর পারমাণবিক ভর প্রায় তার ভর সংখ্যার সমান। তার মানে ভাইয়া একটা পরমাণুর বেসিক্যালি প্রোটন সংখ্যা পরমাণুর সময় প্রোটন সংখ্যা একই থাকলে নিউট্রন সংখ্যা কী হতে পারে? ভিন্ন হতে পারে, আলাদা হতে পারে। কিন্তু ইলেকট্রনের ভর খুবই নগণ্য, আমরা জানি এটা, কাজে একটি পরমাণুর পারমাণবিক ভর প্রায় তার ভর সংখ্যার সমান। তার মানে একটা মৌলের পারমাণবিক ভর হবে তার কি? ভর সংখ্যার সমান। আচ্ছা, নেক্সট দেখি। যেহেতু প্রোটন এবং নিউট্রন উভয় পরমাণু নিউক্লিয়াসে থাকে, তাই তাদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। ভাইয়া এই লাইনটা বুঝতে হবে। এখানে কি বলছে দেখো, আমরা জানি যে প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে থাকে। এটা কিন্তু ভাইয়া দেখানো হয়েছে, আরেকবার দেখাচ্ছি। প্রোটন প্লাস নিউট্রন কই থাকে? নিউক্লিয়াসে থাকে। এই জন্য এই প্রোটন প্লাস নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। কি বলা হয়? নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আগেই বলা হয়েছে যদি কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা জানা থাকে, তাহলে ওই পরমাণুর নিউট্রন সংখ্যা জানা যায়। এই তো ভাইয়া তোমাকে এখানে কিন্তু আমি দেখাই দিছি। তুমি যদি কোনো পরমাণুর বা হচ্ছে মৌলের ভর সংখ্যা জানো এবং কি প্রোটন সংখ্যা জানো, তাহলে তুমি কি বের করতে পারবা? নিউট্রন সংখ্যা বের করতে পারবা। জাস্ট ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিবা। তাহলে ভাই এখানে একটা এক্সাম্পল দিছে। উদাহরণস্বরূপ বলা যায় কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা জেড সমান 9। তাহলে দেখো তো কোনো একটা পরমাণুর জেড সংখ্যা সমান কত দেওয়া আছে? 9। জেড দ্বারা কী বলা হয় ভাইয়া? পারমাণবিক সংখ্যাকে বোঝানো হয়। এবং দেওয়া আছে কি? ভর সংখ্যা এ সমান 19। তাহলে ভাইয়া ভর সংখ্যা কী দেওয়া আছে? এ সমান 19। হ্যাঁ, সেই পরমাণুর 9টি প্রোটন
তাহলে ভাই এখান থেকে আমাদের নিউটনটা বের করতে বসে। আমরা কি জানি ভাইয়া বলো তো, যেটা প্রোটন সংখ্যা ওটাকে আমরা কি জানি, পারমাণবিক সংখ্যা জানি। সো জেড সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান 9 দেওয়া আছে, তার মানে প্রোটন সংখ্যা সমান কি ভাইয়া 9 হবে। বুঝতে পারছো কি? এটা আমরা জানি যে কোনো মৌলের যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা থাকে। তার মানে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জেড সমান 9 হলে ওই মৌলের প্রোটন সংখ্যা 9। তাহলে ভাই এখান থেকে যদি আমাকে নিউটন সংখ্যা বের করতে বলে, আমরা নিউটন সংখ্যা সমান কি জানি, বর সংখ্যা এ থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হয়। তাহলে বর সংখ্যা কত আছে 19 আর প্রোটন সংখ্যা কত আছে 9, সো 10। তাহলে এটা কি হয় ভাই বলো তো, নিউটন সংখ্যা কত 10। দেখো এখানে নিউটন সংখ্যা 10টি নিউটন রয়েছে। আচ্ছা এখন ভাইয়া আমাদের দেখতে হবে পরমাণুর প্রকাশ। বেসিক্যালি পরমাণুকে কীভাবে প্রকাশ করা হয় ভাইয়া, প্রত্যেক পরমাণুর জন্য একটা প্রতীক নির্দিষ্ট আছে। যেমন হাইড্রোজেনের জন্য H, অক্সিজেনের জন্য O এবং কার্বনের জন্য C। আমরা জানি যে ভাইয়া আসলে প্রত্যেকটা পরমাণুর নির্দিষ্ট কী থাকে, প্রতীক থাকে। যেই প্রতীকটা দেখলেই আমরা বুঝতে পারি বা আইডেন্টিফাই করতে পারি যে এইটা এই পরমাণুর কথা বলতেছে। যেমন হাইড্রোজেন H প্রতীক দেখলে আমরা কি বলি, এটা হচ্ছে হাইড্রোজেন। তারপর O এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক। তারপর হচ্ছে C এটা হচ্ছে কার্বনের প্রতীক। তারপর হচ্ছে N এটা হচ্ছে নাইট্রোজেনের প্রতীক। তারপর হচ্ছে Na এটা হচ্ছে কার প্রতীক, সোডিয়ামের প্রতীক। তারপর Cl এটা হচ্ছে কি ক্লোরিনের প্রতীক। এরকম আলাদা আলাদা কী থাকে ভাইয়া, প্রত্যেক পরমাণুর কী থাকে, প্রতীক থাকে। এগুলোকে কী বলা হয় ভাইয়া, প্রতীক বলা হয়। ঠিক আছে, এগুলোকে বলা হয় প্রতীক, পরমাণুর প্রতীক। আচ্ছা কোনো একটি পরমাণুকে প্রকাশ করতে হলে আমাদের ওই মৌলের প্রতীক, পারমাণবিক সংখ্যা এবং বর সংখ্যা জানতে হবে। তার মানে কোনো একটা হচ্ছে মৌলের কে প্রকাশ করতে চাইলে বা কোনো একটা পরমাণুকে প্রকাশ করতে চাইলে তার কি জানতে হবে, প্রতীক জানতে হবে, বর সংখ্যা জানতে হবে এবং পারমাণবিক সংখ্যা জানতে হবে। বর সংখ্যার প্রতীককে উপরে দিকে এবং পারমাণবিক সংখ্যার কে নিচের দিকে লেখা হয়। উদাহরণ হিসেবে সিটা দেখা হয়েছে। দেখো ভাইয়া এটা আমি তোমাকে বুঝাই। ধরো এটা হচ্ছে কার্বনের প্রতীক C, ঠিক আছে। ভর সংখ্যাটা কই থাকে, উপরে থাকে। আর প্রোটন সংখ্যাটা কই থাকে, নিচে থাকে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে A দিতে পারি, এখানে Z দিতে পারি, ব্যাপার না। ঠিক আছে, তাহলে কার্বনের ভাইয়া পারমাণবিক সংখ্যা কত 6 এবং ভর সংখ্যা কত 12। এই তো ভাইয়া এটা হচ্ছে কি কার্বনের প্রতীক, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে কি প্রতীক। ঠিক আছে, এটা হচ্ছে প্রতীক, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যে দ্বারা প্রকাশ করা, এটা হচ্ছে বর সংখ্যা এ দ্বারা প্রকাশ করা। আশা করি বুঝতে পারছো। তো এখানে এভাবে দেখানো হয়েছে বর সংখ্যা, এটা হচ্ছে কি প্রোটন সংখ্যা। আর ভাইয়া বর সংখ্যা সমষ্টি আমরা কী জানি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমষ্টি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ভাইয়া। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখি। সো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আইসোটোপ থেকে আলোচনা শুরু করব। তো ভাইয়া যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হচ্ছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করবে, আর কমেন্ট তো অবশ্যই করবে। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।